আসসালামু আলাইকুম। আমরা 2023 সালের বোর্ড কোয়েশন সমাধানের ধারাবাহিকতায় আমরা চট্টগ্রাম বোর্ড 2023 সালের এই কোয়েশনটার এখন সমাধান দেখব। এখানে আমাকে একটা উদ্দীপক দেওয়া আছে, সেটা হচ্ছে যে একটা পরাবৃত্তের ইকুয়েশন, আর এটাকে বলা হয় একটা রেখা, যেটাকে বলা হয়, এটাকে যদি আমাকে উপকেন্দ্র, যে বিন্দুটাকে নাম দেওয়া হয়েছে উপকেন্দ্র, তাহলে উপকেন্দ্র যদি এটা হয় তাহলে এটাকে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বলা হয়, উপকেন্দ্রের লম্ব বলা হয়। আর এই দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল, আর হচ্ছে আমাকে একটা ফাংশন দিচ্ছে যেটা এফ অফ এস এগুলো সাইন এক্স। তাহলে এই তিনটা কোয়েশন আমাকে সমাধান দেখতে হবে। তাহলে চলো আমরা ধারাবাহিকভাবে কোয়েশনগুলোর সমাধান দেখি। তাহলে প্রথমে আমরা ক নম্বর কোয়েশনটা নিয়ে একটু আলোচনা করি। ক নম্বর কোয়েশনে তোমাকে যেটা নির্ণয় করতে বলছে, ইন্টিগ্রেশন অফ কত ই টু দি ফর মাইনাস এক্স প্লাস ওয়ান, ঠিক আছে, ডিএক্স। এটার ইন্টিগ্রালটা তোমাকে নির্ণয় করতে হবে। এখন এখানে ই টু দি ফর এক্স ফাংশন দেখার পরেই তোমাদের যে টাইপগুলো নিয়ে আমাদের কথা বলতে হবে, মানে যে প্যাটার্নগুলো আসে, একটা হচ্ছে আমাদের এরকম যে 1/a প্লাস বি ই টু দি ফর মাইনাস এম এক্স, এটা একটা। আরেকটা হচ্ছে হলো যে ডিএক্স 1/a প্লাস বি ই টু দি ফর এম এক্স। আরেকটা হচ্ছে হলো যে 1/e টু দি ফর a ইন্টু ই টু দি ফর এম এক্স প্লাস বি ইন্টু ই টু দি ফর মাইনাস এম এক্স, ঠিক আছে। এই উপরে 1 থাকলে, মানে লবে 1 থাকলে আমাদের এই তিনটা প্যাটার্নের আসে। এই তিনটা প্যাটার্নে যদি আমাদের থাকে, তাহলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এইটাকে আমাদের যেটা মাইনাস থাকবে, ই টু দি ফর মাইনাস এম এক্স থাকবে, ওইটাকে গুণ করতে হবে ই টু দি ফর এম এক্স দ্বারা। এম এক্স দ্বারা কী করব? গুণ করব, ঠিক আছে, গুণ করি। আর যদি এই প্যাটার্নটা থাকে, তখন আমার ই টু দি ফর এম এক্সকে গুণ করতে হবে, এই লবটাকে গুণ করতে হবে, না সরি হরটাকে গুণ করতে হবে ই টু দি ফর মাইনাস এম এক্স দ্বারা, ঠিক আছে। মাইনাস এম এক্স দ্বারা আমরা লব এবং হরকে কী করব? গুণ করব। লব কেন? লব এবং হরকে গুণ করব। আর এই প্যাটার্নটা যদি থাকে, তাহলে এখান থেকে যে কোনো দুইটা দ্বারা তুমি কী করতে পারো? গুণ করলেই হবে, যে ই টু দি ফর এম এক্স দ্বারা গুণ করো অথবা ই টু দি ফর মাইনাস এম এক্স দ্বারা গুণ করো, যেটা দ্বারা গুণ করো সেটা দ্বারা গুণ করলেই হবে। আরেকটা কাজ করতে হবে, যেটা হচ্ছে যেটা দ্বারা আমরা গুণ করব এটা সমান আমরা জেড ধরে নিব, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো যে আমাকে এই প্যাটার্নগুলো থাকলে কাজটা কী করতে হবে। তাহলে এই জায়গা থেকে যদি আমরা আছে, যেটা হচ্ছে ই টু দি ফর 1 প্লাস আমাদের একটা কনস্ট্যান্ট প্লাস হচ্ছে ই টু দি ফর মাইনাস এম এক্স, এই প্যাটার্নটাতে আমাদের কি আছে? অঙ্কটা আছে। তাহলে এই প্যাটার্নে যদি থাকে, তাহলে সমান সমান আমরা লিখতে পারি যে 1 কত, আমরা এই প্যাটার্ন মাইনাস এম এক্স থাকলে এম এক্স দ্বারা গুণ করতে হবে লব এবং হরকে। তাহলে ই টু দি পাওয়ার এম এক্স বাই হচ্ছে হলো এম এক্স বলতে এখানে এম এর জায়গায় 1 আছে, এম না দিলেও চলবে, ঠিক আছে। আমাদের আছে কত? ই টু দি পাওয়ার মাইনাস এক্স, ঠিক আছে। তাহলে আমরা 1, তার মানে ই টু দি পাওয়ার মাইনাস এক্সকে আমরা এটা লিখতে পারি ই টু দি পাওয়ার মাইনাস 1 এক্স। তাহলে 1টা হচ্ছে আমাদের এম এর অবস্থানটা, তাহলে এম যেহেতু 1, তাহলে এখানে ই টু দি পাওয়ার এক্স দ্বারা গুণ করলেই হবে। তাহলে আমরা ই টু দি পাওয়ার এক্স দ্বারা গুণ করব, ঠিক আছে। তাহলে আমরা এখানে ই টু দি পাওয়ার এক্স দ্বারা গুণ করতেছি, ই টু দি পাওয়ার কত? মাইনাস এক্স প্লাস কত? 1, এরপরে কত? ডিএক্স। তাহলে সমান সমান আমরা ই টু দি পাওয়ার এক্স উপরে থাকলো, আর নিচে ই টু দি পাওয়ার এক্স দ্বারা যদি এটাকে গুণ করি, তাহলে আমাদের যেটা আসে সেটা হচ্ছে 1 প্লাস আসে হলো ই টু দি পাওয়ার এক্স, ঠিক আছে। তাহলে আমরা আবার বলতেছি যে ই টু দি পাওয়ার এক্স দ্বারা যদি আমরা এটাকে গুণ করি, তাহলে এক্স আর এক্সে কাটাকাটি ই টু দি পাওয়ার 0 থাকে। তাহলে কীভাবে তাকে আর একটু দেখাই, যে ই টু দি পাওয়ার এক্স ইন্টু দি পাওয়ার মাইনাস এক্স, তার মানে আমরা বৃত্তি এক, তাহলে পাওয়ারগুলো কী হয়? যোগ হয়, তার মানে এক্স মাইনাস এক্স, তার মানে কত? ই টু দি পাওয়ার 0 ইকুয়াল কত? 1, ঠিক আছে। আর এখান থেকে আমাদের এটা দ্বারা এটাকে গুণ করলে ই টু দি পাওয়ার এক্সই আসে ডিএক্স। এখন পরবর্তী কথাটা ছিল যে আমরা যার সমান, মানে যাকে দ্বারা ধরবো বা গুণ করব তার সমানে কী করতে হবে? ধরতে হবে। তাহলে আমরা ই টু দি পাওয়ার এক্স সমান কত ধরবো? জেড ধরবো, ঠিক আছে। ই টু দি পাওয়ার সমান যদি জেড ধরি, তাহলে এটাকে অন্তরীকরণ করলে যেটা আসে সেটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্সই আসে ডিএক্স ইকুয়াল টু কত? ডিজেড। তাহলে মানগুলো বসাও, তাহলে আমাদের যেটা আসে ই টু দি পাওয়ার এক্স, তাহলে থাকে কত? 1 প্লাস কত? জেড, ঠিক আছে। আর ই টু দি পাওয়ার এক্স ডিএক্স সমান কত? ডিজেড। এখন দেখো নিচেরটাকে অন্তরীকরণ করলে উপরটা পাওয়া যায়, তাহলে আমরা কি লিখতে পারি? লন জেড, মানে হচ্ছে লন নিচেরটা, তার মানে 1 প্লাস জেড, ঠিক আছে, প্লাস সি। ক্লিয়ার? আমরা একটা সূত্র জানি কিন্তু, সেটা হচ্ছে যে একটা ফাংশন এফ অফ এক্স যদি থাকে, তার অন্তরীকরণ যদি আমাদের লবে থাকে, তাহলে ডিএক্স এটা সমান সমান আমরা লিখতে পারি লন
কত, যে এফ অফ এক্স প্লাস সি। এই সূত্রের সাহায্যে কিন্তু আমরা এই কাজটা করছি। এখন আমরা জেটের মানটা বসাই দেবো, তাহলে লন কত, ওয়ান প্লাস জেটের মান কত, ই টু দি পাওয়ার জেড, ই টু দি পাওয়ার এক্স, এই হচ্ছে প্লাস সি। এই হচ্ছে আমাদের আনসারটা। তাহলে এই প্যাটার্নগুলো একটু ক্রিয়েট রাখো, এই প্যাটার্নগুলো একটু মনে রাখবা। আরেকটা কথা বলি, এখানে যদি লবে ওয়ানই হইতে হবে, লবে যদি আবার অন্য কিছু আছে একটু দুবার ফাংশন রিলেটেড আসে তাহলে কিন্তু আবার হবে না, তাহলে সেবার অন্য মানে নিয়মটা অন্যটা কাজ করতে হবে। তাহলে আসো আমাদের পরবর্তী কোয়েশ্চেনটাতে। পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে ক নম্বর কোয়েশ্চেন। ক নম্বর কোয়েশ্চেনে তোমাকে যেটা বলা আছে, যে ক নম্বর কোয়েশ্চেন এখানে বলা আছে হচ্ছিল একটা ফাংশন তোমাকে দেওয়া আছে। আগে ফাংশনটা লেখো, যে তোমাকে উদ্দীপকে দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু কত, সাইন এক্স। ঠিক আছে, এটা আমাকে উদ্দীপকে দেওয়া আছে। পরে আমাদের যাকে ইন্টিগ্রেশন করতে হবে সে হচ্ছে হলো 0 থেকে π/2 পর্যন্ত। ঠিক আছে, এরপরে এফ প্রাইম অফ এক্স বাই হচ্ছে হলো যে এফ অফ এক্স তার উপরে হোল স্কোয়ার। ঠিক আছে, মাইনাস হচ্ছে 16, আর এখানে ব্র্যাকেট ক্লোজ, পরে হচ্ছে হলো এফ অফ এক্স -3 ব্র্যাকেট ক্লোজ ডিএক্স। একে তোমাকে ইন্টিগ্রেশন করতে বলা হয়েছে। তাহলে আমাদের প্রাইম অফ এক্সের মানটা বের করে নিই। তাহলে এখান থেকে যদি আমি প্রাইম অফ এক্স বের করি, এফ প্রাইম অফ এক্স মানে হচ্ছে এফ অফ এক্সের অন্তরীকরণ, সাইন এক্সের অন্তরীকরণ হচ্ছে হলো কজ এক্স। ঠিক আছে, এই হচ্ছে আমাদের প্রাইম অফ। তাহলে মানগুলো বসাও। তাহলে মানগুলো যদি আমি বসাই তাহলে আমরা যেটা পাবো 0 থেকে কত, π/2, আর উপরে যেটা থাকবে এফ প্রাইম অফ এক্স মানে হচ্ছে হলো কজ এক্স, আর নিচে থাকে এফ অফ এক্স হোল স্কোয়ার মানে হচ্ছে সাইন স্কোয়ার। ঠিক আছে, তার মানে কত আসলো, সাইন স্কোয়ার এক্স মাইনাস হচ্ছে 16, এরপরে এফ অফ এক্স মানে হচ্ছে হলো সাইন এক্স মাইনাস কত, 3। এটা আমাকে দেওয়া আছে। তাহলে এর যোগজীকরণটা আমরা নির্ণয় করতে হবে। তাহলে দেখো, বিশাল মানে জটিল একটা রাশি দেখতে মনে হচ্ছে, কিন্তু আসলে এই রাশিটা কি না, এতটা জটিল না। আমরা রাশিটাকে সহজ করে নিই। তাহলে আমরা এখানে প্রতিস্থাপন পদ্ধতি ইউজ করে দিই। তাহলে প্রতিস্থাপন পদ্ধতি কি, যে এমন একটা কিছু সমান আমরা চলক ধরবো, চলকটাকে পরিবর্তন করব যার অন্তরীকরণ অপর অংশটুকু আসে। তাহলে দেখো, এখান থেকে সাইন এক্সকে সমান যদি আমরা ধরি, সাইন এক্স ইকুয়াল টু যদি আমরা জেড ধরি, এর অন্তরীকরণ এটাকে আমরা ধরতেছি। ঠিক আছে, তাহলে এর অন্তরীকরণ কত, কজ এক্স, তার মানে ডিএক্স ইকুয়াল টু কত, ডিজেড। তাহলে আমরা মানগুলো যদি এখানে বসাই তাহলে আমরা যেটা পাচ্ছি 0 থেকে কত, π/2। তাহলে আসে হচ্ছে উপরে 1 থাকে, আর নিচে কি থাকে, নিচে থাকে হচ্ছে জেড স্কোয়ার -16। ঠিক আছে, ইন্টু হলো কত, জেড -3। এটা আমাদের আসে কত, ডিএক্স। এখন এইটাকে আমরা আবার লিখতে পারি, দেখো যে 0 থেকে π/2। এখন দেখো চেহারাটা অনেক সুন্দর হয়েছে, এটাকে আমরা আর একটু সুন্দর করি, মানে আরেকটু সিস্টেম করি। সেটা হচ্ছে এখানে জেড স্কোয়ার -16কে আমরা লিখতে পারি 4 স্কোয়ার। ঠিক আছে, তার মানে কত, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তার মানে আমরা আসে হচ্ছে হলো জেড +4 ইন্টু হচ্ছে হলো জেড -4 ইন্টু কত, জেড -3। ঠিক আছে, আমাদের এটা আসে। তাহলে উপরে কত, 1 ইন্টু কত, ডিএক্স। এখন এই যে পদ্ধতিটা আছে, এই যে সিস্টেমটা আমাকে না পাইলাম আমরা, যে যুজ্য রাশিটা আমরা পাচ্ছি, এই যুজ্য রাশিটা কিন্তু আমাদের মূলদীয় ভগ্নাংশের সিস্টেমের মতন হয়ে গেছে। ঠিক আছে না? এখন আমাদের মূলদীয় ভগ্নাংশের লেকচারটা আমরা এর পূর্বেই রাজশাহী বোর্ড 2023-এর কোয়েশনে আমরা দিছি। ওইখানে দেখবা যে মূলদীয় ভগ্নাংশটা কী এবং মূলদীয় ভগ্নাংশটা কীভাবে আমাদের কাজ করতে হয়। আরেকটা হচ্ছে যে রাজশাহী বোর্ড 2023 তো আমি বলছি, সেখান থেকে আবার তুমি চাইলে আমার যে প্লেলিস্ট আছে ওইখানে দেখবা নবম দশম শ্রেণীর আংশিক ভগ্নাংশ নিয়ে একটা লেকচারই দেওয়া আছে, একটা প্লেলিস্টই আছে, যেটা আমাদের নবম দশম শ্রেণী হায়ার ম্যাথে ছিল, বীজগণিতিক রাশি অধ্যায়ের। সেই অধ্যায়ে আংশিক ভগ্নাংশ নিয়ে আলোচনা করেছে, ওইখানে ডিটেলস আলোচনা করা আছে কীভাবে আমরা মূলদীয় ভগ্নাংশ বা অমূলদীয় ভগ্নাংশ দুইটাতেই আমরা কাজ করি। তাহলে এখান থেকে আমরা যে কাজটা করতে পারি, যে এটাকে যদি আমরা মূলদীয় ভগ্নাংশ আগে প্রকাশ করে নিই তাহলে আমাদের জন্য সহজ হবে। তাহলে আসলে আমরা এটাকে মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করে নিই। তাহলে মূলদীয় ভগ্নাংশ প্রকাশ করলে আমরা এই ফাংশনে নিয়ে কাজ করব। তাহলে এটা সমান সমান আমরা লিখব যে 1 বাই কত, z+4 বা z-3টা আগে লেখো, একই কথা, z-3। ঠিক আছে, z-3
এরপর হচ্ছে কত জেড -4, এরপর হচ্ছিল Z+4। এটার সমান বা অবেদ চিহ্ন দেয়া আমরা কি বলছিলাম যে তিনটা উৎপাদক আছে প্লাস তিনটা টান দিব, তারপরে নিচে প্রত্যেকটা একটা করে উৎপাদক লিখব Z-3, এরপর হচ্ছিল Z-4, এরপর হচ্ছে Z+4। পরে এখানে সিরিয়ালি কনস্ট্যান্ট ইচ্ছা মতন তিনটা বসায় দিব। এটা হচ্ছে আমাদের 1 নং ইকুয়েশন। এটা আমাদের কি ইকুয়েশন? এটা আমাদের 1 নং ইকুয়েশন। এখন আমাদের যে কাজটা করতে হবে, 1 নং ইকুয়েশনের উভয় পক্ষে এই যে আমাদের ভগ্নাংশের হর দ্বারা ভাগ করে দিতে হবে। তাহলে আমরা কি করব যে 1 নংয়ের উভয় পক্ষে কত Z-3, এরপরে Z-4, এরপরে Z+4 দ্বারা ভাগ করি, গুণ করি। ঠিক আছে, ওকে। তাহলে গুণ করলে এই পাশে কত থাকে? এই পাশে 1 থাকে, এখনও অবেদ চিহ্ন হবে। আর এটা দ্বারা যদি আমি এটাকে গুণ করি তাহলে x-3 কাটা যায়, তাকে হচ্ছে a ইন্টু x-4 ইন্টু কত x লিখতেছি কেন, Z-4, ঠিক আছে, আর আসলে Z+4, ঠিক আছে। এই অংশটুকু থাকে প্লাস বি ইন্টু, এখান থেকে আমাদের Z-4টা কাটা যাবে, থাকবে হচ্ছে Z-3, এরপরে ইন্টু কত Z+4, এরপরে থাকবে প্লাস সি ইন্টু Z+4টা কাটা যাবে, তার মানে থাকবে Z-3, এরপরে ইন্টু কত Z-4, এই অংশটুকু থাকবে। এরপরে আমি অংশটাতে বলছিলাম যে এখানে তিনটা পদ আসছে, তিনটা পদের এখানে একটু ভালোভাবে লক্ষ্য করতে হবে যে এই তিনটা পদের মাঝখানে এমন জেটের এমন কিছু মান নিতে হবে যাতে যে কোনো দুইটা পদ কি হয়, জিরো হয়। ঠিক আছে, তিনটা পদের থেকে যে কোনো দুইটা পদ কি হয়, জিরো হয়। তাহলে আমি যদি Z=4 নেই, ঠিক আছে, তাহলে Z= আমি যদি 4 বসাই, 4 নিয়ে আমরা যদি 1 নং থেকে কি পাবো, এটা 2 নং ইকুয়েশন দিতে পারো যে 2 নং ইকুয়েশন। তাহলে 2 নং থেকে আমরা যেটা পাবো, 2 নং থেকে পাই কি পাবো, তাহলে এখানে আমি তো এ পাশে তো আর জেড নাই, তার মানে এ পাশে 1ই থাকবে, ইকুয়াল টু এখানে Z=4 বসালে এটা 0, তার মানে সম্পূর্ণটা কি 0। আর এখানে যদি Z= আমি 4 বসাই, এখানে যদি আমি Z=4 বসাই তাহলে এটা কি 0, তাহলে এই সম্পূর্ণটা 0। তাহলে এখানে আমাদের তাহলে এতটুকু থাকে, তাহলে বি ইন্টু, তাহলে Z=4 বসাচ্ছি, তার মানে কত ইন্টু 1 ইন্টু এখানে 4 বসাচ্ছি, মানে হচ্ছিল 8। ঠিক আছে, তাহলে আমরা যেটা পাচ্ছি যে বা Z= কত পাচ্ছি, Z= পাচ্ছি হলো 1/8। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কাজটা। এরপরে আমরা যেটা একবার বসাইছি, মানে আমরা Z=4 একবার বসাই দিচ্ছি, Z=4 এটা আর বসানো যাবে না। এরপর অন্য কোনো সংখ্যা, যে 4 ব্যতীত অন্য কোনো সংখ্যা বসায় দেখতে হবে আরও দুইটা পদ কী হয় কিনা, 0 হয় কিনা। তাহলে দেখো এখন আর কি বসানো যায়, তাহলে আমরা Z=3 বসায় দেখি, Z=3 বসালেও 0 হয় দুইটা। হ্যাঁ, তাহলে আমরা Z= কি বসাবো, 3 বসাই, 3 নিয়ে যদি আমরা কাজ করি, 3 নিয়ে 2 নং থেকে পাই, Z=3 নিয়ে 2 নং থেকে কী পাবো, এ পাশে তো 1ই থাকবে, ইকুয়াল টু Z=3 বসালে এটা 0 হয় না, তাহলে এখানে বসাও Z=3, তাকে কত -1, তাহলে মানে a ইন্টু -1, এরপরে এখানে Z=3 বসালে তাকে হলো 7। ঠিক আছে, প্লাস এই পদও 0 হয়, এই পদও কি হয়, 0 হয়। তাহলে এটা লিখলাম না, কারণ এখানে 3 বসা দিলে এটা 0 হয়ে যায়, মানে পুরোটা 0 হয়ে যায়, আর এখানে 0 হয়ে যায়, এটা 0 হয়ে যায়, মানে পুরোটা 0 হয়ে যায়। তার মানে এখান থেকে আমরা যেটা পাইলাম, তাহলে Z= না, তো এখানে হচ্ছে B=, ঠিক আছে, এই জায়গায় হচ্ছে হলো B= আমরা পাচ্ছি 1/8। আর এই জায়গায় আমরা পাচ্ছি যে A= যেটা পাচ্ছি সেটা হচ্ছে -1/7, কত 7, এটা আমরা পাচ্ছি। ওকে, তাহলে অপর আরেকটা সংখ্যা বসাইতে হবে, তাহলে আমরা এখান থেকে কী নিচ্ছি, Z=4 নিচ্ছি, Z=3 নিচ্ছি, তাহলে এই দুইটা ব্যতীত আর কি বসালে 0 হয়, Z=-4 বসালে 0 হয়। হ্যাঁ, Z=-4 বসাও, তাহলে আমরা এখন যেটা বসাবো Z=-4 নিয়ে, ঠিক আছে, নিয়ে কত 2 নং থেকে পাই, তাহলে Z= এখানে তো এই পাশে 1ই হবে, আর ইকুয়াল টু Z= কত নিয়েছি, -4, তাহলে -4 যদি এখানে বসাই তাহলে এটা 0, -4 যদি এখানে বসাই তাহলে এটা ইকুয়াল টু 0, তাহলে -4 যদি এইখানে বসাই তাহলে কি আসে একটু দেখো, যে C ইন্টু, হ্যাঁ C ইন্টু থাকবে, -4 যদি এখানে বসাই তাহলে -7, এখানে যদি -4 বসাই তাহলে -4 মানে হলো -8, এই হচ্ছে আমাদের রাশিটা। তাহলে বা আমরা যেটা পাবো যে C = কত, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, 1/56,
এ হচ্ছে আমাদের তিনটা মান, কনস্ট্যান্ট তিনটার মান আমরা পাইলাম। একটা হচ্ছে হলো আমাদের সি ইকুয়াল টু কত 1/56, আরেকটা হচ্ছে এ ইকুয়াল টু -1/7, আরেকটা হচ্ছে বি ইকুয়াল টু 1/8। এই তিনটা মান জানাই আমার প্রয়োজন ছিল। এই তিনটা মান আমরা এই এবিসি এর মাঝখানে বসায় দেব। তাহলে আমরা যদি এখানে মানগুলো বসাই, দেখো তাহলে আমরা পরে লাস্টে কি লিখব, যে এ বি সি এর মান, এ বি সি এর মান 1 নঙ্গে বসাই। ঠিক আছে, তাহলে এ বি সি এর মান যদি আমরা 1 নঙ্গে বসাই, তাহলে আসো এর মান কত পাইছি, এর মান পাইছি হচ্ছে আমরা 1/7 -1/7। তাহলে যেটা আসবে সেটা হচ্ছে 1/, ঠিক আছে, এখানে যেটা আসবে 1/ কত 7, ঠিক আছে, মাইনাস আমি এখানে বসাই দিচ্ছি। এরপরে হচ্ছে যে বি এর মান কত পাইছি, বি এর মান পাইছি হচ্ছে আমরা 1/8, তার মানে এটা প্লাসই হবে, এখানে হবে 1/ কত 1/ ইন্টু কত 8, ঠিক আছে। এরপরে সি এর মান কত পাইছি 1/56, তাহলে সি ইকুয়াল টু হবে হলো 1/ কত ইন্টু হলো 56, ঠিক আছে। এ হচ্ছে আমাদের ভগ্নাংশটা। তাহলে এখন যদি আমি এটা সমান সমান আমি কি লিখতে পারবো, যে ইন্টিগ্রেশন অফ 0 থেকে কত 5/2, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি 1/ কত 7 ইন্টু কত z-3, এরপরে প্লাস, হ্যাঁ প্লাস, এটা হবে মাইনাস, মাইনাস প্লাস কত হচ্ছে 1/8 ইন্টু z- কত 4, এরপরে প্লাস 1/ কত 56 ইন্টু কত z+4। এই হচ্ছে আমাদের ভগ্নাংশটা। এই অঙ্কটুকু আমাদের এই লাইনটার পরে বা সাইডে আমাদের কাজটা করে নিয়ে আসতে হবে, কারণ এটা আমার দেখাই দিতে হবে, ঠিক আছে, কারণ এটা আমাদের অঙ্কের অংশ। এটাকে আমরা এখন কি করব, এটাকে আমরা এখন ডিডিএক্স করব, কথা বুঝতে পারছি। তাহলে এটাকে যদি এখন আমরা ডিডিএক্স করি, মাইনাসটা এখানে রাখো তাহলেই হবে, হ্যাঁ এটাকে আমরা ডিডিএক্স না, এটাকে আমরা যুগজীকরণ করব, ঠিক আছে। তাহলে এখন এটার যুগজীকরণ কি আসে একটু চিন্তা করো, যে এটা যুগজীকরণটা যেটা আসে সেটা হচ্ছে যে আমরা যদি এটাকে যুগজীকরণ করি, তাহলে এখান থেকে 1/7 কি কনস্ট্যান্ট, ঠিক আছে, আর তাকে কি তাহলে -1/7 কনস্ট্যান্ট হইলে আমরা এটাকে এভাবে লিখতে পারি, ইন্টিগ্রেশন অফ, আচ্ছা ইন্টিগ্রেশন আলাদা আলাদা পার্ট করা দরকার নেই, একবারে কাজ করো। আমি একটু সাইডে দেখাই তোমাদেরকে, তাহলে বুঝতে সুবিধা হবে। যে আমরা কাজ করতেছি হচ্ছে ইন্টিগ্রেশন করতেছি কাকে, -1/7 ইন্টু কত z-3কে, কার সাপেক্ষে, ডিএক্স না সরি ডিজেটের সাপেক্ষে। এখানে আমরা ডিএক্স লিখছি কেন, এখানে আমরা ডিজেট লিখব, ঠিক আছে, ডিজেটের সাপেক্ষে। তাহলে দেখো এখানে সমান সমান -1/7 কনস্ট্যান্ট, এটা আমরা প্রথমে নিয়ে এসে পড়লাম, আমাদের থাকলো হচ্ছে 1/ কত z-3 ডিজেট। তাহলে আমরা জেটের সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, তাহলে নিচেরটার অন্তরীকরণ উপরেরটা, নিচেরটার অন্তরীকরণ উপরেরটা, তাহলে নিচেরটার অন্তরীকরণ উপরেরটা হয়, তাহলে আমরা কি বলতে পারি যে লন -1/7 তো থাকবেই, তার মানে কত থাকে লন কত নিচেরটা মানে z-3, ঠিক আছে। তাহলে এই অংশটুকু আমরা এটাই এখানে লিখব, -1/7 লন কত হবে, লন হবে হলো z-3। ঠিক একই প্রসেসে আমরা এটাকে লিখতে পারবো 1/8, ঠিক আছে, কত লন z-4, কারণ দেখো এটাকে অন্তরীণ করলে এটাই পাওয়া যায়, একটু মডুলার চিহ্ন দাও তাহলে বেটার হবে, কারণ লগারিদম ধনাত্মক মানের জন্য সংজ্ঞায়িত হয়। এরপরে হচ্ছে প্লাস, এখানে আসলে 1/56, এরপরে মডুলাস কত, মডুলাস হচ্ছে হলো z+4, ঠিক আছে। এই হচ্ছে আমাদের পরের এখানে আরেকটা কাজ করতে হবে, আমরা যেহেতু এখানে আরেকটা ভুল করে আসছি, সেটা হচ্ছে আমরা লিমিট চেঞ্জ করি নাই, ঠিক আছে, লিমিটটাও চেঞ্জ করে আসতে হবে, কারণ আমরা যখন এখানে জেটের মান বদলাইছি তখন লিমিট চেঞ্জ করে দিতে হবে। লিমিটটা কত হবে, যে সাইন এক্স, এখান থেকে যদি লিমিট চেঞ্জ করি, মনে করো আমরা এখান থেকে যদি লিমিটটা চেঞ্জ করে লিমিট বসাই, তাহলে যেটা আসে যে এক্স জেড, তাহলে এক্সের মান যখন 0 বসাবো তখন সাইন 0 ডিগ্রি মান 0, ঠিক আছে, আর এক্সের মান যখন π/2 বসাবো তখন সাইন 90 ডিগ্রি মান কত 1, ঠিক আছে। তাহলে 0 থেকে 1 হচ্ছে আমাদের লিমিট, 0 থেকে 1 পর্যন্ত হচ্ছে আমাদের লিমিটটা। তার মানে এখানে আমাদের লোয়ার লিমিট হচ্ছে 0, আপার লিমিট হচ্ছে হলো 1, ঠিক আছে। তাহলে বাকি কাজটুকু
দায়িত্ব তোমাদের উপরে দেওয়া হলো, যে আশা করি মানগুলো বসায় সমাধানটা করতে পারবে। একটু ঝামেলা হইতে পারে, তাই না? ওকে, তাহলে দেখো আমরা মানটুকু বসায় তোমাকে সমাধান করে দেখাই দিই, তাহলে কাজটা কি হয়। তাহলে আসো এই পাশে। দেখো আমরা যদি আপার লিমিট বসাই, তাহলে আমরা কে আছে এখানে সমান সমান আপার লিমিট বসাচ্ছি, তার মানে -1/7 লন কত 1 -3, তাহলে 1 - 3 মানে কত -2, ঠিক আছে, -2। আরেকটা কাজ করতে পারি, দেখো আমরা লিমিটটা পার্ট করে বসাইতে পারি, তাহলে আমাদের জন্য বেটার হয়। এভাবে লিখতে পারি, দেখো -1/3, এখানে যা আছে তাই রাখো, যে কত z-3, ঠিক আছে, লিমিট এখানে লিখো যে কত 0 1, ঠিক আছে। পরে হচ্ছে প্লাস যেটা আসে সেটা হচ্ছে 1/8, যেটা আসে হচ্ছে ln z-4, এটা হচ্ছে লিমিট 0 থেকে 1। এরপর হচ্ছে প্লাস কত 1/56 লন লিমিট কত z+4 0 থেকে 1। এই কাজটা এখন তোমাদের সুবিধা হবে, যেরকম আমরা এখান থেকে লিখতে পারি -1/7 আপার লিমিট যদি বসায় দিই, তাহলে কত আসে, আপার লিমিট বসাইলে আসে হচ্ছে লন কত, যে 1 বসাইলে -2, ঠিক আছে, মডুলাস কিন্তু আছে। এরপরে যদি আমরা লন লিমিট বসাই, তার মানে যেটা আসে 1/7টা যদি আমরা একবারে কমন নিয়ে নিই, মনে করো 1/7টা কমন নিয়ে নিলাম, তার মানে এখানে যেটা থাকে সেটা হচ্ছে কত লন -3 থাকে মডুলাস, ঠিক আছে, এই অংশটুকু এটা পাইলাম। এরপর হচ্ছে প্লাস 1/8টা আমরা কমন রাখলাম, তার মানে লন 1 বসাইলে যেটা পাবো সেটা হচ্ছে -3, তার মানে যেটা পাবো সেটা হচ্ছে -3 মডুলাস। এরপর হচ্ছে -0 বসাইলে যেটা পাবো -4 লন -4, ঠিক আছে। এরপর হচ্ছে প্লাস 1/56, এটা আমরা কমন রাখলাম। এরপরে যেটা পাবো সেটা হচ্ছে লন 1 মানে হচ্ছে 5, তার মানে হচ্ছে মডুলাস 5, -0 বসাইলে যেটা পাবো 4, এটা হচ্ছে লন কত 4, ঠিক আছে। এখন সমান সমান -1/7, আমরা এটাকে এভাবে লিখতে পারি, যে দেখো যে লন কত -2 -3 মডুলাস -2/3, এটাকে এভাবে রাখতে পারি। এরপর হচ্ছে প্লাস 1/8, যেটা আসে সেটা হচ্ছে লন কত -3 বাই হচ্ছে -4, ঠিক আছে। এরপর হচ্ছে প্লাস যে 1/56, এরপর হচ্ছে লন যেটা আসে সেটা হচ্ছে 5/4, এই হচ্ছে আমাদের কাজটা। এখন আমরা সমান সমান যে সমান সমান প্লাস একটা আগে লিখো, আচ্ছা দেখো -1/7 লন, এই যে মাইনাস মাইনাসে কাটাকাটি, তাকে হলো 2/3, এরপর হচ্ছে প্লাস 1/8 লন 3/4, এরপরে প্লাস 1/56 লন কত 5/4। এ হচ্ছে তোমরা আনসার রেখে দিতে পারো, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। মানার বেড না করলে চলবে, আনসার এটাই। এই ছিল আমাদের এই অঙ্কটার সমাধান। এরপর আসো আমাদের গ নম্বর কোয়েশ্চেনটা। তাহলে গ নম্বর কোয়েশ্চেনে আমাকে কি বলছে দেখো, গ নম্বর কোয়েশ্চেনে বলছে যে উদ্দীপকের আলোকে পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্ব দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমাদের চিত্র তো এটাই দেওয়া আছে, ওকে। তাহলে আমরা একটা কাজ করি, চিত্রটা আমাদের মতো করে একটু কাজ আঁকি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। মনে করো আমি যদি চিত্রটা আঁকি, তাহলে এই হচ্ছে আমাদের পরাবৃত্তটা, ঠিক আছে। কোন দিকে হা করছে, অয়কের ধনাত্মক দিকে হা করছে, তাহলে এটা ওয়াই, আর এটা হচ্ছে আমাদের কি ওয়াই প্রাইম, আর এটা হচ্ছে আমাদের এক্স, এটা হচ্ছে আমাদের এক্স প্রাইম, ঠিক আছে, এক্স প্রাইম। এখন ধনাত্মক দিকে যেহেতু হা করছে আমাদের পরাবৃত্তটা, তাহলে এই পরাবৃত্তের উপকেন্দ্র কোথায় হবে, অবশ্যই উপকেন্দ্র এই জায়গায় হবে, মনে রাখবা। আর আশা করি তোমরা সেটা জানো। আর যদি আমাদের পরাবৃত্তটা এক অয়কের ঋণাত্মক দিকে হা করতো, তাহলে আমাদের উপকেন্দ্রটা হতো এই জায়গায়, ওকে। তাহলে উপকেন্দ্রের সমীকরণ আমাকে দেওয়া আছে, দেখো গ নম্বর কোয়েশ্চেন লিখো যে না উপকেন্দ্র না সরি পরাবৃত্তের সমীকরণ কত হচ্ছে, পরাবৃত্তের সমীকরণ হচ্ছে x² = 32y। তাহলে এটাকে যদি আমরা সমাধান করি, তাহলে x² = 4 × 8 × কত y। এখন যদি এটাকে আমরা যে পরাবৃত্তের এই সমীকরণের সাথে 4ay এর সাথে তুলনা করি, তাহলে এর জায়গায় কে আছে, এর জায়গায় আছে 4y, মাঝখানে আসলে 8,
তাহলে আমি সুতরাং এ ইকুয়াল টু কত পাইলাম, এ ইকুয়াল টু পাচ্ছি হলো 8। আর পরাবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে যে এই স্থানাঙ্কটা হচ্ছে হলো আমাদের কত, ধরো স্থানাঙ্কটা একটু উপরে নেই তাহলে বেটার হবে, এখানে নিলাম। এই স্থানাঙ্ক কিন্তু এই পরাবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে হলো 0a। এই পরাবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক কত, 0a। তাহলে এর জায়গায় আমরা কত পাইছি, 8। তার মানে এখানে আমরা বলতে পারি এই কেন্দ্রের স্থানাঙ্ক কত, যে 0,8। ঠিক আছে। এখন যদি আমাদের পরাবৃত্তটা আরেকটু আলোচনা করি, যে পরাবৃত্তটা যদি আমাদের এদিকে হইতো তখন স্থানাঙ্ক কী হইতো, 8ই আসতো, কিন্তু স্থানাঙ্কটা -8 হইতো। যদি পরাবৃত্তটা আমাদের x অক্ষের ধনাত্মক দিকে হা করতো তখন কিন্তু আমাদের 80 হইতো। কথা বুঝতে পারছো? তখন সমীকরণটা অবশ্যই ভিন্ন থাকবে, কারণ আমরা সমীকরণ দেখে বুঝতে পারি যে এটা কোন দিকে হা করবে। আমরা কিন্তু সমীকরণ দেখে বুঝতে পারি যে পরাবৃত্তটা কোন দিকে হা করবে। তাহলে আমাদের উপকেন্দ্রের স্থানাঙ্ক আমরা পাইলাম। তাহলে আমরা বলতে পারি যে সুতরাং উপপরাবৃত্তটির, এটা 1 নং নাম দিলে আমরা নাম ধরে রাখতে সুবিধা হবে, যে 1 নং বৃত্তটির উপকেন্দ্রের স্থানাঙ্ক কত পাইলাম আমরা, 0,8। এখন কথা থাকে যে আমরা কেন উপকেন্দ্রের স্থানাঙ্ক বের করতেছি, কারণ আমরা উপকেন্দ্রের স্থানাঙ্ক জানতে পারলেই আমরা কিন্তু উপকেন্দ্রের লম্বের দৈর্ঘ্য জানতে পারবো। আরেকটা কথা থাকে, যেহেতু আমরা এর মান যাই নিয়ে গেছি, তার উপকেন্দ্রের লম্বের দৈর্ঘ্য তো সূত্র মহস্ত থাকলে এমনি পাবো। যদি সূত্র মহস্ত আমাদের না থাকে তখন আমাদের কাজটা কী করতে হবে, তাহলে দেখো তখন আমরা কাজটা কী করবো, তাহলে উপকেন্দ্রের লম্বের সমীকরণ লাগবে। আমার মেন কাজ কি, উপকেন্দ্রের লম্বের সমীকরণ লাগবে। তাহলে উপকেন্দ্রের লম্বের সমীকরণটা, উপকেন্দ্রদের যে লম্বটা আঁকা যায় সেই লম্বটাই হচ্ছিল উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। আর উপকেন্দ্রের লম্বের সমীকরণটা দেখেই বুঝতে পারছো এটা x অক্ষের সমান্তরাল। আর x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ হচ্ছে হলো y ইকুয়াল টু সামথিং, মানে হচ্ছে b একটা কনস্ট্যান্ট। সামথিংটা কি, যে এখান থেকে এই পর্যন্ত যে দূরত্বটা, দৈর্ঘ্যটা, সেই দৈর্ঘ্যটাকে আমরা b হিসেবে ধরে নিই। তাহলে b এর মান এখন কত পাইছি, এখানে 8 পাইছি, কারণ যেহেতু এখান থেকে এই পর্যন্ত দূরত্ব কত, 8। ঠিক আছে না? তাহলে আমরা উপকেন্দ্রের লম্বের সমীকরণ বলবো y ইকুয়াল টু 8। তাহলে আমরা বলতে পারি 1 নং পরাবৃত্তের উপকেন্দ্রের লম্বের সমীকরণ, ঠিক আছে, লম্বের সমীকরণ কত, y ইকুয়াল টু 8। আমার কিন্তু প্রয়োজন যে এই দুইটা সমীকরণই আমার প্রয়োজন। এই দুইটা সমীকরণ দ্বারা যে অংশটা আবদ্ধ হয়েছে, মানে যে এলাকাটা আবদ্ধ হয়েছে সেই এলাকার ক্ষেত্রফলটা তোমাকে নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে এই দুইটা অংশ দ্বারা কি অংশটা আবদ্ধ হয়েছে, এই অংশটা যা চিত্রেই দেওয়া আছে, উদ্দীপকে তোমাদের দেওয়া আছে, এই অংশটা আবদ্ধ হয়েছে। তাহলে এখন আমাদের পরাবৃত্ত, উপবৃত্ত এগুলোর মানে যে বেসিক কনসেপ্টটা, যে কোনো একটা অক্ষ, একটা পরাবৃত্ত একটা উপবৃত্তকে কি করে, দুইটা সমান ভাগে বিভক্ত করে, এটা আমরা জানি। তাহলে দুইটা সমান ভাগে যদি বিভক্ত করে তাহলে আমরা বলতে পারি যে এখান থেকে এই অংশটুকু, ঠিক আছে, আর এখান থেকে এই অংশটুকু কি সমান। তাহলে আমাদের কষ্ট করে এখন যে দুইটা পুরাটা ক্ষেত্রফল না বের করে আমরা যদি এতটুকু অংশের ক্ষেত্রফল বের করি, মনে করে এই অংশটুকুর ক্ষেত্রফল বের করি, বের করার পর আমরা যদি 2 দিয়ে গুণ করে দিই, ঠিক আছে, এই অংশটুকুর ক্ষেত্রফল বের করে যদি আমরা 2 দিয়ে গুণ করে দিই তাহলে আমরা পুরো অংশের ক্ষেত্রফলটুকু পাবো। তাহলে এখন আমাদের টার্গেট কি, আমাদের টার্গেট হচ্ছে যে এই অংশটুকুর ক্ষেত্রফল কি করা, ক্ষেত্রফল নির্ণয় করা। ঠিক আছে। তাহলে এই অংশটুকুর ক্ষেত্রফল নির্ণয় করতে হলে আমার কী লাগবে, এই অংশটা আমাদের সর্বনিম্ন বিন্দুটা লাগবে, মানে এক্সের মানটা সর্বনিম্ন কোন বিন্দু থেকে শুরু হয়েছে। তাহলে আমরা সুন্দর করে দেখতে পারতেছি পরাবৃত্ত যেহেতু সমীকরণ আমাদের এটা, যার শীর্ষবিন্দু কি হবে 0 0, তাহলে শীর্ষবিন্দু এটা, তাহলে এটার স্থানাঙ্ক হচ্ছিল 0 0, আর এই শীর্ষবিন্দুর স্থানাঙ্কটা মানে এখন কী করতে হবে, বের করতে হবে। তাহলে এই শীর্ষবিন্দুর স্থানাঙ্ক এখন আমরা কীভাবে বের করব, ওই যে দুইটা সমীকরণ সমাধান করে এক্সের মান বের করব। তাহলে আমরা সুন্দর করে এখান থেকে বুঝতে পারতেছি যে এক্সের মানটা কী আসবে। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু, আমরা এটাকে যদি 1 নং আর এটাকে যদি 2 নং ইকুয়েশন দাও, ঠিক আছে, তাহলে আমরা 1 নং ও 2 নং হতে পাই 1 নং ও 2 নং হতে পাই কি পাই, যে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 32 কত ইন্টু কত 8।
যেটাকে আমরা যদি বর্গমূল করি উভয় পক্ষে, যে বা এক্স ইকুয়াল টু যেটা আসে প্লাস মাইনাস বর্গমূল করলে 16 আসে। কথা বুঝতে পারছো? আমি এক্সের মান পাই গেলাম, একটা হচ্ছে +16 আর একটা হচ্ছে -16। তাহলে এখন কথা হলো যে আমরা এখানে কোনটা নিব? সহজ কথা, আমরা পজিটিভ অংশটা নিয়ে কাজ করতেছি, আমরা পজিটিভ অংশটা নেব। আমরা পজিটিভ অংশ নিয়ে কাজ করতেছি, আমরা পজিটিভ মান নেব। মানে এখানে দুইটা বিন্দু স্থানাঙ্ক বেরিয়েছে, একটা বিন্দু হচ্ছে এটা আর একটা বিন্দু হচ্ছে এটা, যেটা এটার স্থানাঙ্ক হচ্ছে হলো কত -16,8 আর এটার স্থানাঙ্ক হচ্ছে হলো 16,8। বুঝতে পারছো? এই হচ্ছে দুইটা বিন্দু স্থানাঙ্ক। কারণ আমরা তো কাজই শুরু করতেছি এখান থেকে, তাহলে এখান থেকে এই পর্যন্ত আমাদের বেসিক কনসেপ্ট কি, যে আমাদের যে সর্বশেষ বিন্দু সেখানে একটা লম্ব আঁকতে হয় এক্সের উপরে, তাহলে এই পয়েন্ট আর এই পয়েন্ট, আর এই পয়েন্ট এখান থেকে এই পর্যন্ত দূরত্ব কত 16, তাহলে আমাদের এখানে এক্স ইকুয়াল কত 16 আর এখানে এক্স ইকুয়াল কত 0। তাহলে আমাদের 0 থেকে 16-র ভিতরে ইন্টিগ্রেশন করলেই আমাদের কি আসবে? পরাবৃত্তটা আসবে। তাহলে আমাদের এখন কোন অংশটা থেকে কোন অংশটা বিয়োগ করতে হবে, এটা কিন্তু আমাদের একটা মাত্র আমরা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল যেটা পাইলাম, যে 1 নং ও 2 নং দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, যে ক্ষেত্রফল, ঠিক আছে, একবারে আমরা 2 দ্বারা গুণ করে দিতেছি, 2 ইন্টু ইন্টিগ্রেশন লিমিট পাইছি কত 0 থেকে 16, 0 থেকে 16। ওকে, এই পর্যন্ত আমরা পাইলাম। 2টা কেন দিচ্ছি? 2টা কেন দিচ্ছি? কারণ আমরা যেহেতু এই অংশটা এতটুকু অংশ নিয়ে কাজ করতেছি, আমাদের পুরো অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে আমাদের এই অংশটাকে 2 দিয়ে গুণ করলে পুরো অংশটুকু আসে পড়ে। এখানে আমি কী করতেছি? 2 দ্বারা গুণ দিয়ে দিচ্ছি। ওকে, এখন আমাদের কথা হচ্ছে কোন অংশ থেকে কোন অংশ বিয়োগ করা হবে। দেখো, সহজ হিসাব, যে আমাদের সবচেয়ে বড় অংশ কোনটা? সবচেয়ে বড় অংশ হচ্ছে হলো আমাদের এই অংশটা। একটু ভালো করে লক্ষ্য করো, আমাদের এই রেখা দ্বারা আবদ্ধ এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে, তাহলে সবচেয়ে বড় অংশ কোনটা? এই অংশটুকু, ঠিক আছে না? এই অংশটুকু। আমরা এই অংশটুকুর মানটা কি আসে? এই অংশটুকু মানটা হচ্ছে আমাদের এটা y = 8, যেটাকে আমরা y1 নাম দিতে পারি। তাহলে y = 8 মানে হচ্ছে 8 থেকে আমাদের কি করতে হবে? বিয়োগ করতে হবে। কাকে বিয়োগ করব? এই অংশটুকু, মানে এই অংশটুকুর ক্ষেত্রফল আমরা বিয়োগ করে দিব। তাহলে এই অংশটুকুর ক্ষেত্রফলটা কি? এই অংশটুকুর ক্ষেত্রফলটা হচ্ছে হলো আমাদের এটা, ঠিক আছে? যেখান থেকে আমরা যদি মানটা বের করে রাখি, যেখান থেকে সমাধান করে যদি আমরা y এর মান বের করি, y = কত আসে? y = আসে x² / কত 32, ঠিক আছে? তার মানে আমরা x² / কত 32, এই টোটালটাকে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। আশা করি বুঝতে পারছো যে আমরা ক্ষেত্রফলটুকু মানে কোন অংশটুকু থেকে কোন অংশ বিয়োগ করব, ঠিক আছে? আমি আবার বলতেছি, সবচেয়ে বড় অংশ হচ্ছে হলো আমাদের এটা, ঠিক আছে, যেটা রেখা দ্বারা আবদ্ধ অংশের ক্ষেত্রফল। কারণ এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত আমাদের যে রেখাটা আবদ্ধ হয়েছে সেটা হচ্ছে এটা, আর এটা আবদ্ধ হয়েছে এই রেখা দ্বারা, আর এই রেখার সমীকরণটা হচ্ছে হলো আমাদের এটা। তাহলে এটার থেকে আমাদের বিয়োগ করতে হবে কোন অংশটা? যে অংশটা আমাদের ক্ষুদ্র অংশ, মানে হচ্ছে যে রেখাটা দ্বারা আবদ্ধ অংশটা ক্ষুদ্র, সেই রেখাটা। তাহলে এই রেখাটা হচ্ছে আমাদের এটা, ঠিক আছে? এটা দ্বারা আবদ্ধ ক্ষুদ্র অংশ হচ্ছিল এটা, আমরা বিয়োগ করে দিচ্ছি। এই হচ্ছে আমাদের কাজটুকু। এখন যদি আমরা এটাকে সমাধান করি, তাহলে 2টা তো থাকবেই। এরপরে আমরা যদি এটাকে ইন্টিগ্রেশন করি, যে এটাকে আমরা কি করব? ইন্টিগ্রেশন করব। তাহলে ইন্টিগ্রেশন করলে যেটা পাবো, 8কে ইন্টিগ্রেশন করলে 8x পাবো, আর -1/32 তো থাকবেই, ঠিক আছে? 1/32 থাকলো, ইন্টু এটা এক্সকে যদি ইন্টিগ্রেশন করি x²কে, তাহলে আমরা পাবো x³ / কত 3, এই অংশটুকু পাইলাম। আর লিমিট বসায় দাও 0 থেকে কত 16, ঠিক আছে? তাহলে এখন আশা করি যে তোমরা এই যে এটার ইন্টিগ্রেশনটা আশা করি পারবে। এখন যদি আমরা লিমিট বসায় দেই, তাহলে লিমিট বসাইলে সমান সমান যেটা আসবে 2 ইন্টু যে 8 ইন্টু কত আসবে 16 মাইনাস 1/32, ঠিক আছে, ইন্টু কত 16³ বাই কত 3, আর মাইনাস কত 0 বসালে এটাও 0 এটাও 0, মানে হচ্ছিল 0, ঠিক আছে? এই অংশটুকু আমরা আসলো। আমি একবার বলে দেই, এটাকে সমাধান করলে তোমরা যেটা পাবা সেটা হচ্ছে হলো 512/3, 512 হচ্ছে 3 বর্গ একক, ঠিক আছে? এই আনসারটা পাবে। তাহলে এই ছিল আমাদের চট্টগ্রাম বোর্ড 2023 সালের কোয়েশনটা। আমরা ইন্টিগ্রেশনের পাঁচটা কোয়েশন সলভ করছি এই পর্যন্ত। এই কোয়েশন সহ 5টা কোয়েশন সলভ করা হয়েছে। আমরা আরও 6টা কোয়েশন আছে, আমরা ইনশাল্লাহ ধারাবাহিকভাবে সবগুলো সমাধান দেখব। তাহলে অঙ্ক করার সময় আমি তোমাদেরকে যেটা সাজেশান দিব, যে তোমাদের যদি একটু পরামর্শ বলো, যে একটু পরামর্শ যদি আমি তোমাদেরকে দেই অঙ্ক করার সময়, ঠিক আছে? আমি অঙ্কটা অনেক শর্টলি করতে পারতাম, হ্যাঁ, তুমি মানে এখান থেকে আমি দেখলেই বুঝতে পারতেছি যেহেতু এটা 8, তাহলে আমি জানি যে উপকেন্দ্রিক লম্বের শীর্ষবিন্দু স্থানাঙ্কের সূত্র আমার জানা আছে, আমি সূত্র বসাই কিন্তু কাজটা করে ফেলতে পারতাম।
কিন্তু কথা হচ্ছে যে অঙ্ক করার সময় তোমরাও এরকমভাবে একটু ডিটেলস দেখে নিবা যে আসলে খালি সূত্র প্রয়োগ করেই কাজ করা যায় না, একটু আমাদের অন্যভাবে মানে ডিটেলস বুঝে কাজটা করা সহজ। ঠিক আছে, তাহলে ডিটেলস বুঝে তোমরা কী করবা, কাজটা করার চেষ্টা করবা, তাহলে আশা করি মানে অন্য আনকমন যদি কোনো কিছু আসে তাহলে সমাধান দিতে ইনশাল্লাহ পারবা। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।